এবার আমরা যেটা স্টার্ট করব সেটা হলো পপুলেশন ক্যারেক্টার্স। একটু দেখে নিই পপুলেশন ক্যারেক্টার্সের মধ্যে আমরা কি কি পড়ব ফ্লো চার্টের মাধ্যমে। কি কি পড়বো আমরা পপুলেশন ক্যারেক্টার্সের মধ্যে? ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে পপুলেশন সাইজ অ্যান্ড ডেনসিটি। এর আন্ডারে যা যা পড়বো সেটা হচ্ছে ক্রুড ডেনসিটি আর ইকোলজিক্যাল ডেনসিটি। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে ন্যাটালিটি। ন্যাটালিটির আন্ডারে আমরা যে দুটো পার্ট পড়বো সেটা হচ্ছে ফার্স্ট ম্যাক্সিমাম ন্যাটালিটি আর সেকেন্ড হচ্ছে ইকোলজিক্যাল ন্যাটালিটি। থার্ড যেটা পড়বো সেটা হচ্ছে মর্টালিটি। মর্টালিটির আন্ডারে আমরা যে যে পার্টগুলো পড়বো সেগুলো হলো ম্যাক্সিমাম মর্টালিটি, ইকোলজিক্যাল মর্টালিটি, বায়োটিক পোটেনশিয়াল, ফোর্থ হচ্ছে লাইফ টেবিল আর ফিফথ হচ্ছে সারভাইভারশিপ কার্ভ। তারপর যে পার্টটা পড়বো সেটা হচ্ছে এজ স্ট্রাকচার অ্যান্ড এজ পিরামিড। তারপর যে পার্টটা পড়বো সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ। এর আন্ডারে আমরা যা যা পড়বো সেটা জে শেপেড, এস শেপেড, এই দুটো কার্ভ, জে শেপেড কার্ভ, এস শেপেড কার্ভ, ক্যারিং ক্যাপাসিটি, আর অ্যান্ড এস সিলেকশন। লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে পপুলেশন ডিসপারশন। তো আমরা ফার্স্ট শুরু করি পপুলেশন সাইজ অ্যান্ড ডেনসিটি দিয়ে। তো ফার্স্ট আমাদের জানতে হবে পপুলেশন সাইজ কি। পপুলেশন সাইজ হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, কোনো পার্টিকুলার স্পিসিসে বা কোনো পার্টিকুলার পপুলেশনে কতজন ইন্ডিভিজুয়ালস রয়েছে সেটা হচ্ছে পপুলেশন সাইজ। তাহলে পপুলেশন ডেন্সিটি কি? পপুলেশন ডেন্সিটি হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অফ আ পার্টিকুলার স্পিসিস লিভিং ইন ইউনিট এরিয়া আর ইউনিট ভলিউম অফ এনভায়রনমেন্ট। মানে ইউনিট এরিয়া বা ইউনিট ভলিউম অফ এনভায়রনমেন্টে কোনো স্পিসিসের কতজন পার্টিকুলার ইন্ডিভিজুয়ালস রয়েছে। এবার যদি আমার টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্ট হয় তাহলে ইউনিট এরিয়া ধরবো, আর যদি অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট হয় তাহলে ইউনিট ভলিউম। ডেনসিটি আমরা পড়ে নিলাম। এবার আমরা দেখব ডেনসিটির আন্ডারে যে দুটো পার্ট আছে। ফার্স্ট হচ্ছে কি ক্রুড ডেনসিটি। ক্রুড ডেনসিটি আর কিছুই না, এটা হলো ডেনসিটি পার ইউনিট ভলিউম, মানে ইউনিট ভলিউম বা ইউনিট এরিয়াতে টোটাল মেম্বার অফ পার্টিকুলার স্পিসিস কতজন রয়েছে। আর পার্ট 2 যেটা বলবো সেটা হচ্ছে ইকোলজিক্যাল ডেনসিটি। এটা কিন্তু ক্রুড ডেনসিটি থেকে আলাদা। কিভাবে আলাদা আগে একটু জেনে নিই। ইকোলজিক্যাল ডেনসিটি কি? ইকোলজিক্যাল ডেনসিটি হলো ডেনসিটি পার ইউনিট হ্যাবিটেবল স্পেস। একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যদি আমরা একটা পন্ড ইমাজিন করি, পন্ডে উইন্টার সিজনে বা সামার সিজনে জল প্রায় শুকিয়ে যায়, কিন্তু রেনি সিজনে অনেকটাই জল থাকে। তাই রেনি সিজনে জল থাকার জন্য মাছগুলো কি হয়, সারা পুকুরে ছড়িয়ে থাকতে পারে। কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন জল তো প্যাচ প্যাচ হিসাবে থাকে না, প্যাচ ইন দ্য সেন্স হচ্ছে অল্প একটু জায়গায় অল্প জল থাকলো সেখানে যতটুকু মাছ সার্ভাইভ করতে পারছে, আবার অল্প জায়গায় অল্প একটু জল রইলো সেখানে যতটুকু মাছ সার্ভাইভ করতে পারছে। কিন্তু এবার যদি আমরা প্রিডেটরি বার্ডসের কথা চিন্তা করি, তো রেনি সিজনে অবভিয়াসলি তাদের মাছ ধরতে, হ্যাঁ মাছের সংখ্যা বেশি কিন্তু তারা তো সারা পুকুরে ছড়িয়ে রয়েছে না, তো মাছের সংখ্যাটা অনেকটা বেশি হলেও তাদের ধরতে তো অসুবিধা হবে। কিন্তু যদি আমি উইন্টারের কথা ভাবি বা সামারের কথা ভাবি, সেখানে জল কিভাবে রয়েছে, প্যাচে রয়েছে, বিভিন্ন প্যাচে আমার প্রিডেটরি বার্ডদের ওই অল্প জায়গায় অনেক বেশি ডেনসিটিতে মাছ রয়েছে, তো মাছ ধরতে কিন্তু অনেক সুবিধা হবে। তাহলে আমরা যদি রেনি সিজনে পুরো পুকুরে মানে পুরো পন্ডে মাছের ডেনসিটি দেখি তাহলে সেটা ক্রুড ডেনসিটি। আর যদি ইকোলজিক্যাল ডেনসিটি দেখতে চাই সেটা হবে উইন্টার বা সামারে যখন জল শুকিয়ে আসছে একটা স্মল হ্যাবিটেবল স্পেসে, মানে যেটুকু প্যাচ সেটাই তখন তার থাকার একমাত্র জায়গা, হ্যাবিটেবল স্পেস। সেই হ্যাবিটেবল স্পেসে সে মাছ কতটা ডেনসিটিতে রয়েছে। আমরা পড়ে নিলাম পপুলেশন সাইজ অ্যান্ড ডেনসিটি। নেক্সট যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে ন্যাটালিটি।
ন্যাটালিটি অর্থাৎ বার্থ রেট। এটা আসলে কি? এটা হচ্ছে প্রোডাকশন অ্যান্ড অ্যাডিং অফ নিউ ইন্ডিভিজুয়ালস ইন পপুলেশন বাই মিনস অফ রিপ্রোডাকশন। কি বললাম? প্রোডাকশন অর অ্যাডিং অফ নিউ ইন্ডিভিজুয়ালস ইন পপুলেশন বাই মিনস অফ প্রোডাকশন, সরি বাই মিনস অফ রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনের থ্রুতে অ্যাড হচ্ছে নিউ মেম্বার, সেটাই হচ্ছে ন্যাটালিটি। ন্যাটালিটির আন্ডারে আমরা দুটো পার্ট করবো। কি কি পার্ট? ম্যাক্সিমাম ন্যাটালিটি, আর এটাকে অ্যাবসলিউট ন্যাটালিটিও বলে। আরেকটা নামও দেওয়া হয় পোটেনশিয়াল ন্যাটালিটি और फिजियोलॉजिकल। ম্যাক্সিমাম, অ্যাবসলিউট, পোটেনশিয়াল আর ফিজিওলজিক্যাল ন্যাটালিটি। এটা কি? এইটা কিন্তু অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল, এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। থিওরিটিক্যাল ম্যাক্সিমাম প্রোডাকশন অফ নিউ ইন্ডিভিজুয়ালস আন্ডার আইডিয়াল কন্ডিশন। কি বললাম? থিওরিটিক্যাল ম্যাক্সিমাম প্রোডাকশন অফ ইন্ডিভিজুয়ালস আন্ডার আইডিয়াল কন্ডিশন। আইডিয়াল কন্ডিশন মানে কোনো রকম কোনো ইকোলজিক্যাল লিমিটিং ফ্যাক্টর নেই। ইকোলজিক্যাল লিমিটিং ফ্যাক্টর মানে ধর কোনো রকম কোনো অ্যাডভার্সিটি নেই এনভায়রনমেন্টে, কোনো রকম কোনো প্রিডেটর নেই, কোনো রকম ন্যাচারাল ক্যালামিটিস নেই, যেটা একদমই নেক্সট টু ইম্পসিবল। তো এটাকে সেই জন্য থিওরিটিক্যাল মনে করা হয়। নেক্সট যে পার্টটা পড়বো সেটা হচ্ছে ইকোলজিক্যাল অর রিয়েলাইজড ন্যাটালিটি। এই পার্টটা কিন্তু প্র্যাকটিক্যাল। এই ম্যাক্সিমাম বা অ্যাবসলিউট ছিল আমার থিওরিটিক্যাল, বাট দিস ইজ প্র্যাকটিক্যাল, কারণ এটা আন্ডার মানে ইকোলজিক্যাল লিমিটিং ফ্যাক্টরস মানে অ্যাকচুয়াল কন্ডিশন হচ্ছে যেটা, সেইখানে যখন আমার পপুলেশন ইনক্রিজ হচ্ছে, যখন ইকোলজিক্যাল লিমিটিং ফ্যাক্টরস রয়েছে তা সত্ত্বেও পপুলেশন ইনক্রিজ হচ্ছে, তখন সেটাকে ইকোলজিক্যাল অর রিয়েলাইজড ন্যাটালিটি বলা হয়। এটাকে আরেকটা নামও দেওয়া হয় ফিকান্ডিটি রেট, ফিকান্ডিটি রেট। আর এটার আরেকটা নাম দেওয়া হয় ফার্টিলিটি রেট। হয়ে গেল আমার ন্যাটালিটি। নেক্সট যে পার্টটা পড়বো আমরা, এটা পার্ট নাম্বার 2 ছিল, পপুলেশন সাইজ ডেন্সিটিটা পার্ট নাম্বার 1 ছিল। এরপর যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে মর্টালিটি। ন্যাটালিটি আমার কি ছিল? ন্যাটালিটি ছিল বার্থ রেট। মর্টালিটি আর কিছুই না, মর্টালিটি হচ্ছে আমার ডেথ রেট। মর্টালিটির আন্ডারে আমরা দুটো পার্ট পড়বো। কি কি পার্ট পড়বো? ফার্স্ট হচ্ছে মিনিমাম মর্টালিটি, মিনিমাম মর্টালিটি और স্পেসিফিক মর্টালিটি और পোটেনশিয়াল মর্টালিটি। এটা কি? এটাও কিন্তু থিওরিটিক্যাল মিনিমাম লস অফ ইন্ডিভিজুয়ালস আন্ডার আইডিয়াল কন্ডিশন। মানে কোনো রকম কোনো লিমিটিং ফ্যাক্টরস থাকবে না বা আইডিয়াল কন্ডিশনে যে থিওরিটিক্যালি মিনিমাম লসটা হবে, মানে থিওরিটিক্যালি কতজন ইন্ডিভিজুয়াল মারা যাবে, সেটা হচ্ছে আমার মিনিমাম মর্টালিটি। এরপর যে নেক্সট পার্টটা পড়বো এর আন্ডারে, এটা এ হলে এটা বি যেটা পড়বো সেটা হচ্ছে ইকোলজিক্যাল অর রিয়েলাইজড মর্টালিটি। এটা কি? এইটা কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, মানে যখন আমার ইকোলজিক্যাল লিমিটিং ফ্যাক্টরস থাকবে তখন আমার যে ইন্ডিভিজুয়ালসের অ্যাকচুয়াল লস হবে, মানে ইন্ডিভিজুয়াল যে মারা যাবে, সেটা হচ্ছে আমার ইকোলজিক্যাল আর রিয়েলাইজড মর্টালিটি। আমি মিনিমাম মর্টালিটি বললাম, ইকোলজিক্যাল মর্টালিটি বললাম। এরপরে যে টার্মটা আমরা জানবো সেটা হচ্ছে বায়োটিক পোটেনশিয়াল। এই টার্মটা, বায়োটিক পোটেনশিয়াল টার্মটা দিয়েছিলেন চ্যাপম্যান 1928-এ। এটা কি? কোনো অর্গানিজমের ইনহারেন্ট একটা প্রপার্টি থাকে রিপ্রোডিউস করে, এটা আমরা সবাই জানি। তাহলে বায়োটিক পোটেনশিয়ালের ডেফিনেশনটা কি হবে? দিস ইজ দ্য ইনহারেন্ট প্রপার্টি অফ অ্যান অর্গানিজম টু রিপ্রোডিউস অর টু ইনক্রিজ ইন নাম্বার। মানে কোনো অর্গানিজম যে রিপ্রোডিউস করার তার মধ্যে যে ইনহারেন্ট প্রপার্টিটা রয়েছে সেটাকেই বলে বায়োটিক পোটেনশিয়াল। নেক্সট যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে সার্ভাইভারশিপ কার্ভ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি করতে লাগে আমার সার্ভাইভারশিপ কার্ভ? এই কার্ভটা শো করে কোনো স্পিসিসের বিভিন্ন এজ গ্রুপ ইন দ্য সেন্স দেখা গেল প্রি রিপ্রোডাক্টিভ মানে যারা জুভেনাইল, বা অ্যাডাল্ট যারা রিপ্রোডাক্টিভ, বা ওল্ড এজের যে ইন্ডিভিজুয়ালসগুলো আছে, এই যে বিভিন্ন এজ গ্রুপের কোনো স্পিসিসের যে কোনো বিভিন্ন এজ গ্রুপের ইন্ডিভিজুয়ালসগুলো তারা কোনটা কোন প্রপোর্শনে রয়েছে, কোন প্রপোর্শনে সার্ভাইভ করছে বা কোন প্রপোর্শনে তাদের ডেথ হচ্ছে, সেটা কিন্তু এই সার্ভাইভারশিপ কার্ভের মাধ্যমে ডিসাইড করা হয়। এটা 3টে টাইপের হয়। কি কি টাইপ? ফার্স্ট হচ্ছে টাইপ 1 और কনভেক্স কার্ভ।
এটা কাদের দেখা যায়? এটা দেখা যায় হিউম্যান বা লার্জ ম্যামলসের ক্ষেত্রে। হিউম্যান বা লার্জ ম্যামলসের ক্ষেত্রে টাইপ 1টা দেখা যায়। এক্ষেত্রে কি হয়, ডেথ রেট হাই হয় ওল্ড এজে, অন্যান্য এজ গ্রুপের তুলনায় ওল্ড এজে ডেথ রেট খুব বেশি হয়। নাম্বার 2 যেটা টাইপ 2 আর ডায়াগোনাল, এটা কাদের দেখা যায়? এটা দেখতে পাওয়া যায় কিছু বার্ডসের ক্ষেত্রে আর কিছু রেপটাইলসের ক্ষেত্রে। এক্ষেত্রে ডেথ রেট ইজ ইউনিফর্ম ইন অল এজেস, মানে সব এজে মোরালেস সেম ডেথ রেট। থার্ড যে টাইপটা সেটা হচ্ছে টাইপ 3 অর কনকেভ। কনকেভটা কনভেক্সের পুরো উল্টো। এটা কোথায় দেখা যায় একটু আগে বলে দিই। এটা দেখা যায় অয়েস্টারে দেখা যায়, স্নেলে দেখা যায়, ইনসেক্টে দেখা যায়, জেলিফিশে দেখা যায়। অয়েস্টার, স্নেল, ইনসেক্ট, জেলিফিশ, এদের ডেথ রেটটা সবচেয়ে বেশি হয় জুভেনাইল স্টেজে। অ্যাডাল্ট বা ওল্ড এজের তুলনায় জুভেনাইল স্টেজে এদের ডেথ রেটটা সবচেয়ে বেশি। যদি এবার আমি ডায়াগ্রামটা আঁকি, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 মানে হচ্ছে কনভেক্স কার্ভ, এটা হচ্ছে টাইপ 2 মানে ডায়াগোনাল যেটা, আর এটা হচ্ছে টাইপ 3। টাইপ 3 মানে হচ্ছে আমার কনকেভ কার্ভ, যেটা এটা হলো সারভাইভারশিপ কার্ভ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এবার আমরা কি পড়বো, আর একটাই বাকি রয়েছে, লাইফ টেবিল। লাইফ টেবিল কি? লাইফ টেবিল কিছু না, এটা হলো ট্যাবুলার বা সিস্টেম্যাটিক প্রেজেন্টেশন মর্টালিটি আর সার্ভাইভাল রেটের, ডিফারেন্ট এজ গ্রুপের মর্টালিটি বা সার্ভাইভাল রেটের যে ট্যাবুলার বা সিস্টেম্যাটিক রিপ্রেজেন্টেশনই হচ্ছে লাইফ টেবিল। তাহলে আমার মর্টালিটি হয়ে গেল। এরপর যে পার্টটা আমরা পড়বো পপুলেশন ক্যারেক্টারের, সেটা হচ্ছে এজ স্ট্রাকচার অ্যান্ড এজ পিরামিড। এজ স্ট্রাকচার আর এজ পিরামিড, বিভিন্ন এজ গ্রুপ, মানে জেনারেলি 3টে এজ গ্রুপে আমরা ডিভাইড করি অ্যানিমালসদের। একটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ মানে জুভেনাইল যারা, তারপর অ্যাডাল্ট মানে যারা রিপ্রোডাক্টিভ, আর তারপর পোস্ট রিপ্রোডাক্টিভ। এই এজ গ্রুপের বিভিন্ন ইন্ডিভিজুয়ালস যে রয়েছে তাদের আমরা যদি দেখার চেষ্টা করি তাদের প্রপোর্শনগুলো কি কি রয়েছে, সেটাই আমার এজ স্ট্রাকচার। আর এই এজ স্ট্রাকচারে বিভিন্ন ইন্ডিভিজুয়ালসের প্রপোর্শনগুলো যদি আমরা জিওমেট্রিক্যালি প্লট করার চেষ্টা করি, তাহলে যে পিরামিডটা আমরা পাবো সেটা হচ্ছে এজ পিরামিড। এজ পিরামিড 3টে টাইপের হয়। কি কি 3টে টাইপ দেখে নিই। ফার্স্ট যে টাইপটা সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার বেসড আর এক্সপোনেনশিয়াল। এক্ষেত্রে কি হয়, এই যদি আমার ছবিটা হয়, এটা প্রি রিপ্রোডাক্টিভ, এটা রিপ্রোডাক্টিভ, এটা পোস্ট রিপ্রোডাক্টিভ। এখানে প্রি রিপ্রোডাক্টিভ ইন্ডিভিজুয়ালসের নাম্বার সবচেয়ে বেশি বাকি 3টে এজ গ্রুপের তুলনায়, মানে জুভেনাইলস সবচেয়ে বেশি। কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা দেখা যায় হাউস ফ্লাইয়ের ক্ষেত্রে আর প্যারামেশিয়ামের ক্ষেত্রে। নেক্সট যে পার্টটা রয়েছে ট্রায়াঙ্গুলার হয়ে গেল, নেক্সট হচ্ছে বেল শেপেড অর স্টেবল। এক্ষেত্রে কি হয়, ডায়াগ্রামটা একটু আঁকি। এখানে এটা প্রি রিপ্রোডাক্টিভ, এটা রিপ্রোডাক্টিভ, এটা পোস্ট রিপ্রোডাক্টিভ। এখানে প্রি রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ, পোস্ট রিপ্রোডাক্টিভ 3টেই মোরাললেস ইকুয়াল রয়েছে, মানে ডেথ রেট সব ফেজেই মোরাললেস সেম। এটা দেখা যায় হিউম্যান বিংসের ক্ষেত্রে। থার্ড যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে আমার ডিক্লাইনিং অর ইয়ন শেপেড। এখানে কি হয়, প্রি রিপ্রোডাক্টিভ যেটা, এটা প্রি রিপ্রোডাক্টিভ, এটা রিপ্রোডাক্টিভ, এটা পোস্ট রিপ্রোডাক্টিভ। প্রি রিপ্রোডাক্টিভটা সবচেয়ে কম, মানে ইন্ডিভিজুয়ালস অ্যাডই হচ্ছে কম। এখানে ডেথ রেটটা প্রি রিপ্রোডাক্টিভ স্টেজে সবচেয়ে বেশি, তাই নাম্বার সবচেয়ে কম এখানে প্রি রিপ্রোডাক্টিভের। যে কোনো ডিক্লাইনিং পপুলেশনে কিন্তু এই ধরনের এজ পিরামিড দেখতে পাওয়া যায়। নেক্সট যে পার্টটা আমরা পড়ব সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ। এর আন্ডারে ফার্স্ট যে কার্ভটা আমরা পড়ব সেটা হচ্ছে জে শেপেড কার্ভ। জে শেপেড কার্ভে কি হয়, যদি কোনো এনভায়রনমেন্টে আগে থেকে কোনো রকম কোনো
পপুলেশন না থেকে থাকে, মানে একটা আনঅল্টার্ড বলতে পারি, মানে যেখানে খুব বেশি রিসোর্স রয়েছে সেরকম একটা এনভায়রনমেন্টে আমরা কোনো স্পিসিস ইন্ট্রোডিউস করলাম, তো সেই স্পিসিসটা আস্তে আস্তে অনেকটা বাড়বে, কারণ কোনো রকম লিমিটিং ফ্যাক্টরস ইন দ্য সেন্স সেখানে নেই, রিসোর্স অনেক বেশি, কিন্তু আস্তে আস্তে যখন রিসোর্স শেষ হয়ে আসবে তখন কিন্তু ড্রাস্টিক্যালি তাদের নাম্বারটা কমে যাবে। এটা হচ্ছে তাদের কার্ভটা। তাহলে এক্ষেত্রে ইকুয়েশনটা কি, ডিএনডিটি ইকুয়ালস টু আর এন। ডিএনডিটি হচ্ছে রেট অফ চেঞ্জ ইন পপুলেশন সাইজ, রেট অফ চেঞ্জ ইন পপুলেশন সাইজ, আর হচ্ছে আমার বায়োটিক পোটেনশিয়াল, আর এন হচ্ছে পপুলেশন সাইজ। গেল আমরা জে শেপেড কার্ভ। এবার আসছে এস শেপেড কার্ভ। এস শেপেড কার্ভে কি হয়, প্রথমে অল্প অর্গানিজম ইন্ট্রোডিউস করা হয় একটা এনভায়রনমেন্টে। বিগিনিংয়ে কি হয়, পপুলেশন ইনক্রিজ খুব স্লো হয়, যেটাকে পজিটিভ অ্যাক্সিলারেশন ফেজ বলে। মিডলে কি হয়, পপুলেশন ইনক্রিজ খুব র্যাপিড হয়, সেটাকে লগারিদমিক ফেজ বলে। লাস্টে পপুলেশন ইনক্রিজ স্লো ডাউন হয়ে যায়, তখন হচ্ছে নেগেটিভ ফেজ। লাস্টে স্লো হবেই, কারণ অলরেডি রিসোর্স ইউজড আপ হয়ে গেছে। যতক্ষণ না আর কি এটা চলে, যতক্ষণ না ইকুইলিব্রিয়াম মেইনটেইন হচ্ছে। এটা হচ্ছে এস শেপেড কার্ভ। এর ইকুয়েশনটা কি হয়, এর ইকুয়েশনটা আমরা একটু দেখে নিই। ডিএনডিটি ইকুয়ালস টু আর এন কে মাইনাস এন বাই কে। কে হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। ক্যারিং ক্যাপাসিটি কি এটা আমাদের জানতে হবে। ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে কোনো নেচার বা কোনো এনভায়রনমেন্টে যতটা সে অ্যানিমাল সাস্টেন করাতে পারবে, মানে যতটা অ্যানিমাল সেখানে থাকতে পারবে, তার বেশি অ্যানিমাল হলে ইকোসিস্টেম কোল্যাপস করে যাবে। এরপর যে পার্টটা আমার বাকি রইলো সেটা হচ্ছে আর সিলেক্টেড স্পিসিস অর আর স্ট্র্যাটেজিস্ট। এরা কারা, এরা হচ্ছে যারা সেই অ্যানিমালসটা যাদের বার্থ রেট ম্যাক্সিমাম হয়। যেহেতু বার্থ রেট ম্যাক্সিমাম, তাই এদের জেস্টেশন পিরিয়ড খুব কম হয়, আর এদের ম্যাচিউরিটিও কিন্তু খুব কুইকলি হয়। এদের ম্যাচিউরিটি খুব কি বললাম তাহলে, ম্যাক্সিমাম বার্থ রেট, শর্ট জেস্টেশন পিরিয়ড, ম্যাচিওর করছে খুব তাড়াতাড়ি, আর এদের পেরেন্টাল কেয়ার একেবারে থাকে না বললেই চলে, আর থাকলেও খুব কম। এক্সাম্পল কি, এর এক্সাম্পল হচ্ছে মাইস আর র্যাবিট। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কে সিলেক্টেড স্পিসিস। কে সিলেক্টেড স্পিসিস ঠিক আর সিলেক্টেড স্পিসিসের উল্টো। এদের নাম্বার অফ অফস্প্রিং লো হয়, এটা যেমন নাম্বার অফ অফস্প্রিং অনেক বেশি, এদের নাম্বার অফ অফস্প্রিং কম, কিন্তু জেস্টেশন পিরিয়ডটা অনেকটা লম্বা, আর প্যারেন্টাল কেয়ারও এক্সটেন্ডেড হয়। এক্সাম্পল কি এর, এলিফ্যান্ট, হিউম্যান আর টর্টয়েস। লাস্ট আমাদের একটা পার্টি বাকি রইলো, সেটা হচ্ছে পপুলেশন ডিসপারশন। পপুলেশন ডিসপারশন কি, পপুলেশন ডিসপারশন হচ্ছে এই যে অ্যানিমালসরা এক জায়গায় তো আর থাকে না, এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এটা তাদের ইনহারেন্ট একটা ক্যাপাবিলিটি বলা যায়, বা ইনহারেন্ট একটা প্রপার্টি বলা যায়। তো এটাই হচ্ছে পপুলেশন ডিসপারশন। এটা তিনটে টাইপের, একটা এমিগ্রেশন। এমিগ্রেশনটা হচ্ছে ওয়ান ওয়ে আউটওয়ার্ড মুভমেন্ট, মানে চলে যাচ্ছে, ওয়ান ওয়ে আউটওয়ার্ড মুভমেন্ট। সেকেন্ডটা হচ্ছে ইমিগ্রেশন। ইমিগ্রেশন হচ্ছে ওয়ান ওয়ে ইনওয়ার্ড মুভমেন্ট, আসছে। আরেকটা হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন কি, এটা মাস মুভমেন্ট, একটা মাস মুভমেন্ট অফ এন্টায়ার পপুলেশন ফ্রম ওয়ান হ্যাবিটেবল স্পেস টু আ কমপ্লিটলি নিউ টেরিটরি, মানে এক জায়গা থেকে একটা সম্পূর্ণ আলাদাই টেরিটরিতে চলে যাচ্ছে, একা যাচ্ছে না, একসাথে অনেকে যাচ্ছে, সেটা হচ্ছে মাইগ্রেশন। তো আমরা আজকে যেটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন।